Hi, hello, namaskar, dosto. Welcome to this lesson 3 of the chapter Biological Classification. আজকের লেসনে আমরা ডিসকাস করব কিংডম প্রোটিস্টা। আমরা জানি যে আমরা আগের দুটো লেসন অর্থাৎ লেসন 1 এবং লেসন 2তে 5 কিংডম ক্লাসিফিকেশন সিস্টেম এবং কিংডম মনেরা সম্পর্কে আমরা ডিসকাস করে এসেছি। তোমরা যদি এখনও আগের লেসনগুলির দেখা হয়নি তোমাদের, তাহলে এখনই আগের লেসনগুলো দেখে নাও, তাহলে তোমরা একটা মিল খুঁজে পাবে যে কোনটার পরে কোনটা আসছে এবং কিভাবে একটার থেকে আরেকটা সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, যাই হোক, সো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। সবচেয়ে প্রথম পাচ্ছি আমরা কিংডম প্রোটিস্টা। ঠিক আছে, কিংডম প্রোটিস্টা আসার সাথে সাথেই আমাদের মাথাতে ক্লিক করতে হবে দে আর সিঙ্গেল সেল ইউক্যারিওটস। আমরা আগে পেয়েছি যে এককোষী প্রোক্যারিওটদেরকে আমরা কি বলছি, মনেরা, আর এককোষী ইউক্যারিওটদেরকে বলবো আমরা প্রোটিস্টা। এখন ম্যাক্সিমাম অফ দ্য মেম্বার্স অফ দিস ফ্যামিলি কিংডম প্রোটিস্টা দে আর অ্যাকোয়াটিক, তারা জলজ প্রাণী। তারা এখন সামুদ্রিক প্রাণী হতে পারে কিংবা তারা স্বাদু জলের মানে নর্মাল স্থির জলের প্রাণীও তারা হতে পারে। দ্য কিংডম ফর্মস এ লিঙ্ক উইথ দ্য আদার ডিলিং উইথ দ্য প্লান্টস, অ্যানিমালস অ্যান্ড ফানজাই। এই কথাটা বোঝানোর জন্য একটা ডায়াগ্রাম তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমরা যদি দেখি ইভলিউশনারি রিলেশনশিপ কিভাবে একটা প্রাণী জগৎ একটা কিংডম থেকে আরেকটা কিংডমের সৃষ্টি হয়েছে, তাহলে আমরা দেখবো সবচেয়ে প্রথম প্রিমিটিভ ফর্ম অফ দ্য লাইফ যেটা ছিল কি আমার কিংডম মনেরা। ঠিক আছে, কিংডম মনেরা যেটা ছিল কিংডম মনেরা থেকে কিংডম প্রোটিস্টার সৃষ্টি হলো। ঠিক আছে, কিংডম প্রোটিস্টা অর্থাৎ প্রোক্যারিওট থেকে ইউক্যারিওটের সৃষ্টি হলো, ইউক্যারিওটসের সৃষ্টি হলো। কিন্তু এই কিংডম প্রোটিস্টা থেকে আলাদা আলাদাভাবে শাখায় শাখায় কি হলো, কিংডম প্লান্টি তৈরি হলো, কিংডম ফাঞ্জি তৈরি হলো, কিংডম অ্যানিমেলিয়া তৈরি হলো। এমনটা নয় যে কিংডম প্রোটিস্টা থেকে প্রথমে কিংডম ফাঞ্জি তৈরি হয়েছে, ফাঞ্জি থেকে প্লান্টি, প্লান্টি থেকে অ্যানিমেলিয়া। নট লাইক দ্যাট, ডিরেক্ট প্রোটিস্টা থেকেই প্লান্টি তৈরি হয়েছে, প্রোটিস্টা থেকেই ফাঞ্জি তৈরি হয়েছে এবং প্রোটিস্টা থেকেই অ্যানিমেলিয়া তৈরি হয়েছে। তাই আমরা বলতে পারি যে কিংডম প্রোটিস্টা কিংডম মনেরা সাথে অন্যান্য কিংডম অর্থাৎ কিংডম প্লান্টি, ফাঞ্জি এবং অ্যানিমেলিয়ার সংযোগ সাধন করার কাজ ইউজ করে। কিংডম প্রোটিস্টা সংযোগ সাধন করছে। ঠিক আছে, বাউন্ডারিজ অফ দিস কিংডম, প্রোটিস্টা কিংডমের বাউন্ডারিজ আর নট ওয়েল ডিফাইন্ড, সেগুলোকে আমরা ভালোভাবে ওয়েল ডিফাইন করতে পারি না। তারা ইউক্যারিওটিক হিসাবে অবশ্যই প্রোটিস্টান সেল বডি কন্টেন্স একটা ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস, তাদের মধ্যে কি থাকে, একটা সুগঠিত নিউক্লিয়াস এবং অনেকগুলো মেমব্রেন বাউন্ড অর্গানেলস পাওয়া যায়, কারণ কি তারা ইউক্যারিওটস। এখন আমরা চলে আসি যে কিংডম প্রোটিস্টার সদস্যরা কারা। সদস্যরা হচ্ছে ক্রাইসোফাইটস, ডাইনোফ্লাজেলেটস, ইউগ্লিনয়েডস, স্লাইম মোল্ড এবং প্রোটোজোয়া। ক্রাইসোফাইটস, ডাইনোফ্লাজেলেটস, ইউগ্লিনয়েডস, স্লাইম মোল্ডস আর প্রোটোজোয়ান্স। তাদের নামগুলোকে মনে রাখার জন্য আমি একটা সহজ পদ্ধতি ইউজ করছি, তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। যেমন ছেলেরা ছেলেরা দিনের বেলা এসে সবুজ মাঠে পঙ্গপাল দেখেছে। তাহলে দেখো, ছেলেরা অর্থাৎ সিএইচ ক্রাইসোফাইটস, দিনের বেলা, দিন ডিআইএন, ডাইনোফ্লাজেলেটস, এসে অর্থাৎ ইউগ্লিনয়েডস, সবুজ মাঠে অর্থাৎ এসএম অর্থাৎ স্লাইম মোডস, পতঙ্গপাল অর্থাৎ পি মানে প্রোটোজোয়ান্স। তাহলে সহজভাবে এই একটা সেন্টেন্সের মাধ্যমে তোমরা তাদের নাম সবাইকে মনে রাখতে পারছো। যাই হোক, এখন আসি তাদের রিপ্রোডাকশন। প্রোটিস্টের রিপ্রোডাকশন, তাদের মধ্যে আমরা দেখব এসেক্সুয়াল মুড অফ রিপ্রোডাকশন দেখা যাবে এবং কিছু সময় দেখা যাবে সেক্সুয়াল মুড অফ রিপ্রোডাকশন। ঠিক আছে, এসেক্সুয়াল মুড অফ রিপ্রোডাকশনের মধ্যে বাইনারি ফিশন, কাদের মধ্যে আমরা দ্বিবিভাজন দেখতে পাবো, ডাইনোফ্লাজেলেটস, ক্রাইসোফাইটস এবং ইউগ্লিনার্সদের মধ্যে দ্বিবিভাজন লক্ষ্য করা যায়। তারপরে আসছে স্পোর ফর্মেশন, প্রতিকূল পরিস্থিতিতে স্পোর ফর্মেশন এবং পরবর্তী সময়ে বার্স্টিং অফ দ্য স্পোরেঞ্জিয়ার মাধ্যমে নতুন স্পোর হাওয়াতে মুক্ত হয়ে যাবে, এই ধরনের দেখা যাবে স্লাইম মোডসের মধ্যে। ঠিক আছে, তারপরে আছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। দেখো, সর্বপ্রথম ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন ফার্স্ট অফ অল সিন ইন কেস অফ দ্য প্রোটিস্টা। আমরা মনেরার ক্ষেত্রেও সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখে এসেছি। আমরা জানি মনেরার মধ্যেও এ সর্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায়, যেখানে সেক্স পিলি বা সেক্স ফিমরি গঠনের মাধ্যমে দুটো পাশাপাশি ব্যাকটেরিয়ার মধ্যে একটা ফার্টিলাইজেশন টিউব বা একটা জার্মিনাল টিউব তৈরি হয়, যার মাধ্যমে দুটো ব্যাকটেরিয়ার জনন বস্তু বা জেনেটিক মেটেরিয়ালের আদান প্রদান সম্ভব। কিন্তু সেটা ছিল একটা ফলস টাইপ অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। সবচেয়ে সর্বপ্রথম ট্রু সেক্সুয়াল কাইন্ড অফ রিপ্রোডাকশন দেখা যাবে এই প্রোটিস্টার মধ্যে, যেখানে আমরা দেখব
দুটো হ্যাপ্লয়েড গ্যামেট একসাথে মিলিত হয়ে একটা ডিপ্লয়েড জাইগোট তৈরি করবে, যাকে আমরা বলি সিনগেমি। সিনগেমি গিয়ে কি? সিনগেমি হচ্ছে টু হ্যাপ্লয়েড গ্যামেটস ফিউজ টু ফর্ম ডিপ্লয়েড জাইগোট। সিনগেমিকে আবার তিনটে ভাগে ভাগ করা যায়, আইসোগেমি, অ্যানাইসোগেমি এবং উগেমি। এগুলো সম্পর্কে আমি ডিটেইল ডিসকাশন করব যখন আমি রিপ্রোডাকশন আলাদা চ্যাপ্টারই আছে ক্লাস 12-এ, সেটা যখন আমি বোঝাবো। তোমরা যারা এই ক্লাস 12 স্টুডেন্ট আমার ভিডিও দেখছো তারা হয়তোবা অবশ্যই জানো যে কাকে সিনগেমি বলা হয়, অ্যানাইসোগেমি, আইসোগেমি এবং উগেমি বলতে আমরা কি বুঝি। যাই হোক, সো উইদাউট ওয়েস্টিং আওয়ার টাইম এখন চলে আসি আমরা ক্রাইসোফাইটসদের মধ্যে। ঠিক আছে, এখন আমরা একটা একটা করে ডিসকাস করব। সবচেয়ে প্রথমে পাচ্ছে ক্রাইসোফাইটস। ক্রাইসোফাইটস আসার সাথে সাথেই মাথার মধ্যে ক্লিক করতে হবে দুটো নাম, একটা হচ্ছে ডায়াটমস আর একটা হচ্ছে গোল্ডেন এলগি। সবচেয়ে প্রধান মেম্বার্স অফ দ্য ক্রাইসোফাইটস আর ডায়াটমস অ্যান্ড গোল্ডেন এলগি, ফাউন্ড ইন দ্য ফ্রেশ ওয়াটার অ্যাজ ওয়েল এজ ইন দ্য মেরাইন এনভায়রনমেন্ট। স্বাদু জল এবং লবণাক্ত জল সবখানেই দেখা যায়। তারা মাইক্রোস্কোপিক হবে, ইমমর্টাইল, এবং কারণ তাদের মধ্যে ফ্ল্যাজেলা অনুপস্থিত থাকবে। খুব ইম্পর্টেন্ট, দে আর ইমমর্টাইল। কারণ তারপরে ক্রাইসোফাইটসের পরে আমরা পাবো যে ডাইনোফ্ল্যাজেলেটস, ইউগ্লিনার্স, তারা পাবো আমরা মর্টাইল, কিন্তু ক্রাইসোফাইটস আর ইমমর্টাইল মনে রাখতে হবে। দে ফ্লোট প্যাসিভলি অন দ্য সারফেস অফ দ্য ওয়াটার ডিউ টু দ্য ওয়াটার কারেন্ট। তারা জলের স্রোতের কারণে প্যাসিভলি জলের মধ্যে দিয়ে তারা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, যাদেরকে আমরা বলছি প্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন, এগুলো সম্পর্কে আমরা ডিটেইল ডিসকাশন করব যখন আমরা ইকোসিস্টেম, ইকোলজি, বায়োডাইভার্সিটি পড়বো ইন ক্লাস 2, ইন দ্য ক্লাস 12তে যখন আমরা সেগুলো পড়বো। ঠিক আছে, সেল ওয়াল অফ দ্য ডায়াটমস, দেখো কিছু ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে। সেল ওয়াল অফ দ্য ডায়াটমস আর মেড আপ অফ সেলুলোজ, এবং এই সেলুলোজের মধ্যে সিলিকা পার্টিকেলস এমবেডেড থাকে, অর্থাৎ সিলিকা পার্টিকেলস যুক্ত করা থাকে সেল ওয়ালের মধ্যে, এবং এর ফলে তাদের সেল ওয়ালটা ইনডেস্ট্রাক্টিবল হয়, তাদেরকে ধ্বংস করা যায় না। দে বিকাম ইনডেস্ট্রাক্টিবল। ঠিক আছে, এখন দেখো, সেল ওয়াল ফর্মস টু থিন ওভারল্যাপিং সেল হুইচ ফিটস টুগেদার অ্যাজ অ্যান সোপ বক্স। ঠিক আছে, সেল ওয়ালটা কী করে? দুটো ওভারল্যাপিং সেল গঠন করে, যেটা সাবানের বাক্সের মতো ওপরে ওপরে খাপে খাপে তারা মিলে যায়। সেল ওয়াল ডাজ নট গেট ডেস্ট্রয়েড আফটার দ্যার ডেথ। তাদের মৃত্যুর পরেও এই সেল ওয়ালটা ধ্বংস হয় না, এবং সেই মৃত্যুর পরে সেই তাদের ডেড বডি বা তাদের সেল ওয়ালগুলো সমুদ্রের গভীরে সেগুলো জমা হয়, এক বিশাল আকার হিউজ রক্স গঠন করে, বিশাল আকার পাহাড়ের চাকা তৈরি করে। ডেড ডায়াটমস আর ফর্মড হুইচ আর নোন অ্যাজ দ্য ডায়াটোমিয়াসিয়াস আর্ট, যাকে আমরা বলছি ডায়াটোমিয়াসিয়াস আর্ট বা ডায়াটোমাইট বা কেইসেল গুড বলছি। ঠিক আছে, এখন আমরা মানুষরা বেশি পাকনা হই, আমরা যেখানে যাই পাই সেগুলোকে তুলে আনার চেষ্টা করি। আমরা কী করলাম? সমুদ্রের গভীরে গেলাম, সে ডায়াটোমিয়াসিয়াস আর্ট বা ডায়াটোমাইট তুলে আনলাম, এনে আমরা আমাদের নিজের কাজেও ইউজ করলাম। এখন কী কাজে ইউজ করলাম? আমরা ইউজ করতে পারি পলিশিংয়ের কাজে, ফিল্ট্রেশন অফ দ্য ওয়েল অ্যান্ড সিরাপ, অর্থাৎ ফিল্টারিকরণের কাজে ওয়েল আর সিরাপের আমরা এই ডায়াটোমাইটসকে ইউজ করতে পারি। এখন আসছে আমরা ডাইনোফ্ল্যাজেলেটস। দেখো, ডাইনোফ্ল্যাজেলেটস মেইনলি মেরাইন অ্যান্ড ফটোসিনথেটিক। এর আগে আমরা পেয়েছি ক্রাইসোফাইটস মেরাইন হতে পারে, ফ্রেশ ওয়াটারও হতে পারে। ডাইনোফ্ল্যাজেলেটস একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তাদের মধ্যে আমরা ইয়েলো, গ্রিন, ব্রাউন, ব্লু, রেড কালারের পিগমেন্ট আমরা দেখতে পারবো। তারা দে অ্যাপিয়ার ইয়েলো, গ্রিন, ব্রাউন, ব্লু ডিপেন্ডিং অন দ্য পিগমেন্ট প্রেজেন্ট ইন দেয়ার সেল। তাদের সেল ওয়াল আমরা দেখব সেলুলোজ প্লেট দিয়ে তৈরি হবে। ওদের পুরোটা শরীরের চারদিকে ছোট ছোট সেলুলোজ প্লেট যুক্ত হয় সেলুলোজ প্লেট যুক্ত বাইরের দিক থেকে একটা শক্ত খোলস তৈরি করে, তাই তাদেরকে আর্মার্ড এলগিও বলা হয়। দেখো ছবিটা, এই যে এটা ডাইনোফ্ল্যাজেলেটস, তার মধ্যে দেখো বাইরের দিক থেকে এগুলো হচ্ছে এক একটা সেলুলোজ প্লেটস, এই যে এগুলো এক একটা সেলুলোজ প্লেট, তাই তাদেরকে বলা হয় গিয়ে কি আর্মার্ড এলগি। এখন আসি ডাইফ্ল্যাজেলেটস অর্থাৎ দুই ফ্ল্যাজেলা। তাদের মধ্যে দুটো ফ্ল্যাজেলা দেখা যাবে। টু ফ্ল্যাজেলাস আর দেয়ার, টু ফ্ল্যাজেলা, ওয়ান লাইস লংগিটিউডিনালি অ্যান্ড আদার ট্রান্সভার্সলি। এই যে একটা ফ্ল্যাজেলাম আমরা দেখছি ট্রান্সভার্স ফ্ল্যাজেলাম, এবং আরেকটা ফ্ল্যাজেলাম হচ্ছে এই যে এটা হচ্ছে কি আমার লংগিটিউডিনাল ফ্ল্যাজেলাম। দুই ধরনের ফ্ল্যাজেলাম তাদের মধ্যে দেখা যায়, খুব ইম্পর্টেন্ট, আমাদেরকে মনে রাখতে হবে। এবং এই দু ধরনের ফ্ল্যাজেলামের কারণে তাদের শরীরে, তাদের চলনে একটা বিশেষ ধরনের মুভমেন্ট লক্ষ্য করা যায়, যাকে বলি আমরা হুইরলিং হুইপস, অর্থাৎ ঘুরে ঘুরে তারা চলে।
show a special type of movement called the whirling whips. হিস্টোন প্রোটিন দেখো তাদের শরীরের যে ক্রোমোজোম থাকে ক্রোমোজোমের মধ্যে হিস্টোন প্রোটিনস আর অ্যাবসেন্ট, সো দে আর মিজোক্যারিওটস। ডাইনোফ্লাজেলেটসরা প্রোক্যারিওটসও না ইউক্যারিওটসও না, তাদেরকে আমরা বলছি মধ্যবর্তী, যাকে বলছি আমরা মিজোক্যারিওটস। ঠিক আছে, তারপরে চলে আসি আমরা ডাইনোফ্লাজেলেটসের তিনটা বিশেষ ধর্ম বা তিনটা বিশেষ ধরনের ডাইনোফ্লাজেলেটস, কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। দেখো, প্রথমে পাচ্ছি রেড ডাইনোফ্লাজেলেটস। ডাইনোফ্লাজেলেটসগুলো এত তাড়াতাড়ি, একটা বিশেষ ধরনের ডাইনোফ্লাজেলেটস যার নাম হচ্ছে গনিওলেক্স, তারা রেড কালারের ডাইনোফ্লাজেলেটস হয় এবং এত তাড়াতাড়ি এত জলদি তারা বংশবৃদ্ধি করে এবং এর ফলে সমুদ্রের ঢেউ লাল রঙের হয়ে যায়, লাল রঙের ঢেউ সৃষ্টি হয়, যাকে আমরা বলছি রেড টাইড। অনেক সময় ডাইনোফ্লাজেলেটস যেমন কিছু ডাইনোফ্লাজেলেটস যেমন জিমনোডিয়াম আর গনিওলেক্স, দুটো উদাহরণ মনে রাখতে হবে, তারা তাদের শরীর থেকে কিছু বিষাক্ত পদার্থ অর্থাৎ টক্সিক কেমিক্যালস রিলিজ করে, যেগুলো বিভিন্ন সময় সময় সামুদ্রিক প্রাণীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কজ প্যারালাইসিস অফ দ্য হিউম্যানস অলসো, এই টক্সিকটা হিউম্যানসের মধ্যেও প্যারালাইসিস সৃষ্টি করতে পারে। আরেকটা বিশেষ ধর্ম দেখা যায়, তাকে আমরা বলছি বায়োলুমিনোসেন্স, অর্থাৎ তারা আলো সৃষ্টি করতে পারে ডিউ টু দ্য প্রেজেন্স অফ ফটোজেনিক গ্রেনিউলস ইন দ্য সাইটোপ্লাজম। তাদের সাইটোপ্লাজমের মধ্যে কিছু ফটোজেনিক গ্রেনিউলস থাকে, যার কারণে তারা আলো সৃষ্টি করতে পারে এবং রাত্রেবেলা তাদেরকে জ্বলন্ত অগ্নিপিণ্ডের মতো মনে হয় বা নাইট লাইট বা ফায়ার এলগি বলা হয়। খুব ইম্পর্টেন্ট, তাদেরকে ফায়ার এলগি বলা হয়, বাট দে আর নট ট্রু এলগি। এই জিনিসটা মনে রেখো, দে আর নট ট্রু এলগি। এখানে আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হতে পারে। তারপরে চলে আসে আমরা ইউগ্লিনার্স। Euglenids, majority of them are freshwater organisms found in the stagnant water, অর্থাৎ স্থির জলের মধ্যেই ম্যাক্সিমাম ইউগ্লিনার্সদেরকে পাওয়া যাবে। এর আগে আমরা ডাইনোফ্লাজেলসকে পেয়েছি যে the maximum of them are found in the marine environment, but euglenids are found in case of the fresh water. মূল বা ক্লাসিক্যাল এক্সাম্পল অফ দ্য ইউগ্লিনার্স আর দ্য ইউগ্লিনা। ঠিক আছে, তাদের মধ্যে তারা ইউনিসেলুলার এককোষী। ইনস্টিড অফ সেল ওয়াল দে হ্যাভ এ প্রোটিন রিচ লেয়ার কল দ্য পেলিকেল। তাদের শরীরের বাইরে কোনো সেল ওয়াল থাকবে না, কোনো সেলুলোজের নির্মিত সেল ওয়াল নেই, কিন্তু লাইপোপ্রোটিন দ্বারা তৈরি একটা বাইরে একটা কাভারিং থাকে, যাকে আমরা বলছি পেলিকেল, এবং এই পেলিকেল কভারিংয়ের জন্য তারা কি হয়, ফ্লেক্সিবল হয়, সংকোচন প্রসারণশীল হয়। ওকে, Euglenids are photosynthetic in presence of the sunlight. When deprived sunlight, they behave like heterotrophs by predating on the other small organisms. সূর্যালোকের উপস্থিতিতে তারা ফটোসিনথেসিসে সক্ষম, সূর্যালোকের অনুপস্থিতিতে তারা হেটেরোট্রফসের মতো বিহেভ করে এবং তারা শিকার করে বা অন্যান্য জলজ ছোট ছোট প্রাণীকে তারা শিকার করে বেঁচে থাকতে পারে। এটা একটা ইউগ্লিনার্সের বিশেষ ধর্ম। Interestingly, the pigments of the euglenids are identical to those present in the higher plant. অর্থাৎ যেগুলো হায়ার প্ল্যান্ট বা যেগুলো উন্নত সবুজ উদ্ভিদের শরীরের মধ্যে যে বিশেষ ধরনের ক্লোরোফিল দেখা যায়, যেমন ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি এবং জ্যান্থোফিলস দেখা যায়, ঠিক সেই পিগমেন্টসগুলো ইউগ্লিনার্সের মধ্যে লক্ষ্য করা যায়। এখন আমরা ইউগ্লিনার্সের স্ট্রাকচার, বডি স্ট্রাকচারটা একটু ভালোভাবে জানবো, কারণ সেখান থেকেও কিছু কোয়েশ্চেন ফরমেশন হতে পারে। দেখো, অ্যাট দ্য এন্টেরিয়র পোর্শন অফ দ্য ইউগ্লিনার, সবচেয়ে প্রথম মানে সামনের দিকে ইউগ্লিনার্সের এই জায়গাতে আমরা একটা জিনিস দেখতে পাই, যাকে আমরা বলি যে একটা রিজার্ভার পাওয়া যায় ইউগ্লিনার্সের শরীরের মধ্যে, এবং এই রিজার্ভারের বেস, দেখো এই যে রিজার্ভারটা আছে, রিজার্ভারের বেস অর্থাৎ নিচ দিক থেকে, সেখান থেকে আমার ফ্লাজেলা তৈরি হয়। ফ্লাজেলাম ইজ অরিজিনেটেড ফ্রম দ্য বেস অফ দ্য রিজার্ভার। দেখো, ইউগ্লিনার্সের মধ্যেও দুই ধরনের ফ্লাজেলা দেখা যাবে, কিন্তু একটা হবে ক্রিয়াশীল ফ্লাজেলা, একটা অ্যাক্টিভ থাকবে, আর একটা রেমনেন্ট। দেখো, ওয়ান ফাংশনাল ফ্লাজেলা এবং আদার নন ফাংশনাল ফ্লাজেলাম উইল বি দেয়ার। বিশেষ জিনিস দেখা যাবে, দেখো এই যে স্টিগমা দেখা যায়, একটা আই স্পট বা স্টিগমা লক্ষ্য করা যায় অ্যান্টেরিয়র পোর্শন অফ দ্য ইউগ্লিনার মধ্যে। ঠিক আছে, আই স্পট প্রেজেন্ট ইন দ্য অ্যান্টেরিয়র পজিশন অফ দ্য ইউগ্লিনা। অন্যান্য জিনিস তো আমরা পেয়ে এসেছি, ওর মধ্যে ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, একটা নিউক্লিয়াস তো অবশ্যই থাকবে এবং ফ্লাজেলাম দেখেছি। যাই হোক, এই ধর বাইরের দিকে পেলিকেল আবরণী, প্রোটিন রিচ লাইপোপ্রোটিন নির্মিত পেলিকেল আবরণী, যেটা কী করে, ফ্লেক্সিবিলিটি প্রদান করে ইউগ্লিনার দেহের মধ্যে। আরেকটা জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিসটা আমরা দেখবো এখন, সেটা হচ্ছে দে হ্যাভ এ কন্ট্রাক্টাইল ভেকুয়াল। তাদের মধ্যে একটা কন্ট্রাক্টাইল ভেকুয়াল পাওয়া যায়,
দ্যাট হেল্প ইন দ্য অসমোরেগুলেশন, অর্থাৎ তারা শরীরের ভেতরে এবং বাইরের অসমোলারিটি একটা ভারসাম্য নিয়ন্ত্রণের মাধ্যমে তাদের শরীরের ভেতরে একটা সঠিক অসমোলারিটি বজায় রাখার জন্য কাজে ইউজ হয়, সেটা হচ্ছে কন্ট্রাক্টাইল ভেকুয়াল। ঠিক আছে, নাও লেট মি গো টু দ্য স্লাইম মোল্ডস। স্লাইম মোল্ডসটা আসলে কি দেখো, দে আর স্যাপ্রোফাইটিক প্রোটিস্ট। স্লাইম মোল্ড আসার সাথে সাথেই আমাদের মাথার মধ্যে কাজ করতে হবে, দে আর স্যাপ্রোফাইটিক প্রোটিস্ট। দেয়ার বডি অলওয়েজ, স্যাপ্রোফাইট মানে কি যে তাদের শরীর অলওয়েজ মুভিং টুয়ার্ডস দ্য পচা গলা মৃত জৈব বস্তু। এই দেখো, along decaying twigs and leaves engulfing organic matter, অর্থাৎ জৈব বস্তু থেকে মৃত পচাগুলো জৈব বস্তু থেকে খাদ্য আহরণ করার জন্য সবসময় তারা সেই ডিকেইং টুইগস এবং লিভসের দিকে ধাবিত হবে। আন্ডার সুইটেবল কন্ডিশন দে ফর্ম an aggregation which may grow and spread over several feet called the plasmodium. অবশ্যই এখানে একটা সমস্যার সৃষ্টি হবে, তোমাদের মনের মধ্যে একটা সন্দেহের সৃষ্টি হচ্ছে যে প্লাজমোডিয়াম আমরা জানি যে প্রোটোজোয়া ম্যালেরিয়া সৃষ্টি করে তাকে বলে প্লাজমোডিয়াম ভাইভেক্স, প্লাজমোডিয়াম ফেলসিপেরাম। দেয়ার আর সো মেনি স্পিসিস অফ দ্য প্লাজমোডিয়াম, এবং তারা ম্যালেরিয়া সৃষ্টি করার জন্য দায়ী। কিন্তু এইখানে স্লাইম মোল্ডসের মধ্যে আমরা আরেকটা এক ধরনের গঠন পাচ্ছি যাকে আমরা বলছি প্লাজমোডিয়াম। আসলে এই গঠনটা কি, তারা হচ্ছে এই এগ্রিগেটস হুইচ মে গ্রো, যেগুলো গ্রো করে এবং সেগুলো স্প্রেড ওভার দ্য সেভারাল ফিট। এবং এই প্লাজমোডিয়ামের ওপর আনফেভারেবল কন্ডিশনে প্লাজমোডিয়ামের ওপর কি তৈরি হয়, ফ্রুটিং বডি সৃষ্টি হয়। ঠিক আছে, এবং এই ফ্রুটিং বডির ওপর স্পোর থাকে। ফ্রুটিং বডির তাদের টিপের মধ্যে প্রান্তভাগের মধ্যে স্পোর ফরমেশন হয়। দিস স্পোর পজেস দ্য ট্রু ওয়ালস, তাদের মধ্যে কি থাকে, একটা সত্যিকারের ওয়াল দেখা যায়। দে এক্সট্রিমলি রেজিস্ট্যান্ট অ্যান্ড সার্ভাইভ ফর মেনি ইয়ার্স ইভেন আন্ডার দ্য অ্যাডভার্স কন্ডিশন। ঠিক আছে, অ্যান্ড দিস স্পোর্স আর ডিসপার্স বাই দ্য এয়ার কারেন্ট, বায়ু প্রবাহের মাধ্যমে এই স্পোরটা ছড়িয়ে পড়ে। দেখো আমি বুঝাচ্ছি ব্যাপারটা কি। আফটার দ্য সিনগেমি জাইগোট তৈরি করে, যখন জাইগোট তৈরি করে, জাইগোটের মধ্যে মাইটোসিস বিভাজনের মাধ্যমে প্রথম এক ধরনের শরীর গঠিত হয় যাকে বলছি আমরা ফিডিং প্লাজমোডিয়াম। এটাই হচ্ছে গিয়ে প্লাজমোডিয়াম। এই যেটা হচ্ছে প্লাজমোডিয়াম যাকে বলছি আমরা ম্যাচিউর প্লাজমোডিয়াম। এবং এই প্লাজমোডিয়াম থেকে কি তৈরি হবে, আমার ফ্রুটিং বডি। এগুলো ফ্রুটিং বডির প্রান্তভাগের মধ্যে আমার তৈরি হচ্ছে স্পোরাঞ্জিয়াম, এবং এই স্পোরাঞ্জিয়ামের মধ্যেই প্রতিকূল পরিস্থিতিতে কি হয়, স্পোরগুলো সঞ্চিত থাকে, এবং অনুকূল পরিস্থিতিতে এই স্পোরাঞ্জিয়াম ভেঙে তার থেকে মিওসিস পদ্ধতিতে আরও প্রচুর পরিমাণে স্পোর তৈরি হয়। এবং এক বিশেষ ধরনের স্পোর থেকে অর্থাৎ স্পোরের জার্মিনেশন হয়, দু ধরনের সেল তৈরি হচ্ছে, একটা হচ্ছে অ্যামিবয়েড সেল এবং একটা হচ্ছে ফ্ল্যাজেলেটেড সেল, এবং তাদের মধ্যে আবার সিনগেমি হয়ে আবার জাইগোট তৈরি হবে। তাই একটা শুধুমাত্র একটা আইডিয়া পাওয়ার জন্য যে প্লাজমোডিয়ামটা আসলে কি, প্লাজমোডিয়াম হচ্ছে একটা অ্যাগ্রিগেশন অফ দ্য, মানে মাইটোসিস হওয়ার পরে একটা সেলের একটা অ্যাগ্রিগেশন তৈরি হচ্ছে, যেটা এইভাবে প্যারালালভাবে বা ল্যাটারালি তারা স্প্রেড করতে পারছে, এবং দে স্প্রেড ওভার দ্য সেভারাল ফিট কল্ড দ্য প্লাজমোডিয়াম। দেখো তারা অনেকটা অঞ্চল জুড়ে স্প্রেড করছে, এবং এটা হচ্ছে ফিডিং প্লাজমোডিয়াম। তারপরে পরবর্তী সময় ম্যাচিউর প্লাজমোডিয়াম তৈরি হয়, এবং ম্যাচিউর প্লাজমোডিয়ামের উপরে কি তৈরি হচ্ছে, ফ্রুটিং বডি। এখন আমরা ডিসকাস করছি প্রোটোজোয়ান্স। ঠিক আছে, প্রোটোজোয়ান্স, ম্যাক্সিমাম অফ দ্য প্রোটোজোয়ান্স আর হেটারোট্রফস, লিভ এজ এ প্রিডেটর অর প্যারাসাইট। তারা হেটারোট্রফস হয়, এখন তারা শিকার হিসাবে না হলে পরভোজী হিসাবে বেঁচে থাকতে পারবে। খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট যেটা হচ্ছে, দেখো, প্রিমিটিভ রিলেটিভস অফ দ্য অ্যানিমেলস। প্রোটোজোয়ান্স আর দ্য প্রিমিটিভ রিলেটিভস অফ দ্য অ্যানিমেল, অর্থাৎ এটা ধারণা করা হয় যে প্রোটোজোয়ান্সদের থেকেই আস্তে ধীরে আমাদের এখনের যুগের যে প্রাণী জগৎ তৈরি হয়েছে এই প্রোটোজোয়ান্সদের থেকেই। ঠিক আছে, এখন আমরা ডিসকাস করব 4 মেজর গ্রুপস অফ দ্য প্রোটোজোয়ান্স। কি এই 4 মেজর গ্রুপ? সবচেয়ে প্রথম হচ্ছে এমিবয়েড প্রোটোজোয়ান্স, তারপরে ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়ান্স, অ্যান্ড লাস্টলি আমরা ডিসকাস করব সিলিয়েটেড প্রোটোজোয়ান্স এবং স্পোরোজোয়ান্স। সো নাও লেট মি স্টার্ট উইথ এমিবয়েড প্রোটোজোয়ান্স। ঠিক আছে, দিস অর্গানিজমস লিভ ইন দ্য ফ্রেশ ওয়াটার, সি ওয়াটার বা ময়েস্ট সয়েল। তারা নর্মাল স্থির জলে, স্বাদু জলে বাঁচতে পারে, লবণাক্ত জলে বাঁচতে পারে, বা তারা ভেজা মাটিতেও বাঁচতে পারে। দে মুভ অ্যান্ড ক্যাপচার দেয়ার প্রে বাই পুটিং আউট সিউডোপোডিয়া। এখন হোয়াট ইজ সিউডোপোডিয়া? দেখো, এরকম যদি আমরা এমিবাটা কল্পনা করি তাহলে এমিবার বাইরের দিকে প্রবর্ধক লক্ষ্য করা যায়, আমরা জানি সিউডোপোডিয়া।
তাদের এগুলোকে আমরা বলছি সিউডোপোডিয়া। সিউডোপোডিয়া ফর্মেশনের মাধ্যমে কী করবে, এটা হচ্ছে তার প্রে বা তার খাবার বা তার ফিড ম্যাটেরিয়াল, এবং তারা এইভাবে প্রবর্ধক বৃদ্ধি করে তাদের খাদ্যবস্তুর দিকে, এবং আস্তে আস্তে তাদের খাদ্যবস্তুটাকে তারা ক্যাপচার করে তাকে তারা এনগালফ করে নেয়, ঠিক আছে। যেমন এক উদাহরণ হচ্ছে এমিবা, দে মুভ অ্যান্ড ক্যাপচার দেয়ার প্রে বাই পুটিং আউট সিউডোপোডিয়া, যাকে বলা হয় ফলস ফিড। এখন এই এমিবয়েড প্রোটোজোয়ার কিছু মেরাইন ফর্ম থাকে যাদের বাইরের দিকে আমরা কি পাই, সিলিকা শেল অন দেয়ার সারফেস। মেরাইন ফর্মস হ্যাভ সিলিকা শেল অন দেয়ার সারফেস। কিছু এক্সাম্পল যেমন অ্যান্টামিবা, তারা প্যারাসাইট হিসেবেও থাকতে পারে। সাম অফ দ্য এমিবয়েড প্রোটোজোয়া সাচ এজ দ্য অ্যান্টামিবা আর প্যারাসাইটস। ওকে, নাও লেট মি কাম টু দ্য ফ্ল্যাজেলেটেড থেকে প্রোটোজোয়ান্স। দেখো, ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়ান্স হয় তারা স্বাধীনজীবী ফ্রি লিভিংভাবে থাকবে, নতুবা তারা কি থাকবে, প্যারাসাইটিক পরজীবী হিসেবে থাকবে। যাই হোক, দে হ্যাভ ফ্ল্যাজেলা, তাদের শরীরে অবশ্যই ফ্ল্যাজেলা থাকবে। এবং ফ্ল্যাজেলেটেড প্রোটোজোয়ার একটা ক্লাসিক্যাল এক্সাম্পল যেটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে ট্রাইপেনোসোমা। পুরো নাম ট্রাইপেনোসোমা গ্যাম্বিয়ান্স, যেটা মানুষের মধ্যে ঘুম রোগ বা স্লিপিং সিকনেস রোগটা সৃষ্টি করে। ঘুম রোগ বা স্লিপিং সিকনেস রোগ কে সৃষ্টি করে, ট্রাইপেনোসোমা। নাও লেট মি কাম টু দ্য নেক্সট স্লাইড, ciliated protozoa আর sporozoa. দেখো, ciliated protozoa are actively moving organisms because of the presence of the thousands of the cilia. আমরা বিভিন্ন জায়গাতে তার ক্লাসিক্যাল এক্সাম্পল যেটা প্যারামোসিয়ামের ছবি দেখেছি, আমরা দেখবো যে প্যারামোসিয়ামের বাইরের দিকে কি থাকে, ছোট ছোট প্রবর্ধক বা সিলিয়া থাকে। They have a cavity that opens on the outer cell surface. তারা যেটা কি করে, বাইরের আউটার সেল সারফেসের মধ্যে তাদের একটা ক্যাভিটি থাকে, বা যেটাকে বলছে মাউথ ক্যাভিটি বা গালেট বলা হয়। সেই ক্যাভিটির মাধ্যমে দ্য কোঅর্ডিনেটেড মুভমেন্ট অফ দ্য রো অফ দ্য সিলিয়া কজ দ্য ওয়াটার লেডিন উইথ দ্য ফুড টু বি স্টেয়ার্ড ইনটু দ্য গালেট। অর্থাৎ তারা তাদের সিলিয়ার এমনভাবে একটা কোঅর্ডিনেটেড মুভমেন্ট করে যাতে করে জলের মধ্যে থাকা যে জলের মধ্যে থাকা যে খাদ্যবস্তু থাকে তার একটা কোঅর্ডিনেটেড মুভমেন্টের মাধ্যমে সেটা ধীরে ধীরে তাদের মুখগহ্বরে প্রবেশ করে যায়। ক্লাসিক্যাল এক্সাম্পল অলওয়েজ প্যারামোসিয়াম, ঠিক আছে। এখন চলে আসি স্পোরোজোয়ান্স। Sporozoans include diverse organisms that have a infectious spore-like stage in their life cycle. তাদের জীবনশৈলীর মধ্যে একটা ইনফেকশাস স্পোর-লাইক স্টেজ দেখা যায়। ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে প্লাজমোডিয়াম, যেটা ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে, এবং দে হ্যাভ এ স্ট্যাগারিং এফেক্ট ইন দ্য হিউম্যান পপুলেশন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। চলো আবার দেখা হচ্ছে নেক্সট লেসন, অর্থাৎ লেসন 4, যেখানে আমরা ডিসকাস করবো অ্যাবাউট দ্য কিংডম ফানজাই। ওকে, so stay tuned till the next video. Thank you so much.